সে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার আলোচনার জায়গাটা তৈরি হচ্ছে যেখানে স্যাটার্ন রেট্রোগ্রেড হতে চলেছে 27 তারিখে মীন রাশি এবং রেবতী নক্ষত্রে, এবং এই রেবতী নক্ষত্র থেকে দুটো চরণ পেরিয়ে আসবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নিজস্ব নক্ষত্র। তো শনিদেবের নিজস্ব নক্ষত্রে আসবে এবং আবার সেখান থেকে মার্গী হবে অক্টোবর মাসে। তো 138 দিনের এই যে রেট্রোগেশন, এটা প্রতি বছরেই হয়। এই বছর এটা স্পেশাল এই কারণেই যে এটা রেবতী নক্ষত্রে হচ্ছে, যেটা কালপুরুষের শেষ নক্ষত্র, 27টি নক্ষত্রের মধ্যে শেষ নক্ষত্র, এবং কালপুরুষের শেষ রাশি মীন রাশিতে হচ্ছে। কালপুরুষের শেষ রাশি মীন রাশি কেন সেখানে স্যাটার্নের এই রেট্রোগেশনটা এতটাই ইম্পর্ট্যান্ট, এর কারণ হচ্ছে যে শনিদেব 30 বছরে পুরো জোডিয়াকটাকে কমপ্লিট করে। এবং শনিদেব আমরা জানি যে শনিদেব কিন্তু খুব ভালো ওয়াচ করে আমাদের প্রত্যেকটা কর্মের, আমাদের জীবনের প্রতিটা কর্মের তিনি কিন্তু ওয়াচ করেন, এবং তিনি সেই অনুযায়ী ন্যায়দাতা, উনি ন্যায় দেন। শনিদেবকে বলা হয় নপুংসক, কারণ হচ্ছে তিনি কিন্তু কোনো জেন্ডার বায়াসড নন। তার কাছে কোনো জেন্ডার বায়াস নেই, তার কাছে কোনো কাস্ট বা কোনো কোনো রকমেরই ডিসক্রিমিনেশন নেই। অর্থাৎ সুকর্মের সুফল, কুকর্মের কুফল, এটা করতেই হবে। এই পরিস্থিতিতে এই 30 বছর কমপ্লিট হতে চলেছে, এবং চলেই যাচ্ছিলেন 50 ডিগ্রি। এখন এই মুহূর্তে 350 ডিগ্রি 50 বা 51 মিনিট এরকম একটা জায়গাতে রয়েছেন। তো এখন এই মুহূর্তে স্ট্যাটিক হয়ে রয়েছেন, এবং এই স্ট্যাটিক অবস্থাতে এবার রেট্রোগ্রেশন হবে। তো আর 10 ডিগ্রি হলেই কিন্তু তার কমপ্লিট হতো, কিন্তু ঠিক এই অবস্থাতে ফিরে দেখছে। কি কি জিনিস আমাদের ফিরে দেখতে হবে, এটা হচ্ছে বড় কথা। কারণ আমরা যে 30 বছর যা কিছু করে এসছি, যে কিছুর যে কাজকর্ম আমরা করেছি, প্রত্যেকটা কাজের হিসেব এবার আমাদের দিতে হবে। এটা মান্ডেন লেভেলেও হবে। 30 বছর যে ওয়ার্ল্ড অর্ডার চলছিল, সেই ওয়ার্ল্ড অর্ডার যদি ঠিক থেকে থাকে, এটা আরো প্রোগ্রেস করবে। প্রত্যেকটা কান্ট্রি যদি তাদের কর্মে ঠিক থেকে থাকে, তাহলে সেই কান্ট্রি প্রোগ্রেস করবে। আর যদি তা না থেকে যায়, তা না থাকে, তাহলে কিন্তু তাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ একটা আসছে, এবং চেঞ্জ যে আসছে এটা আমরা বুঝতে পারছি। চতুর্দিকে এখন ওয়ার্ল্ড অর্ডার কোথাও না কোথাও একটুখানি ডিস্টার্বড হয়ে রয়েছে। এবার আসি আমাদের পৃথিবীর আর্থ ক্রাস্টে, পৃথিবীর উপরিভাগে শনিদেব এখানে খনিজ পদার্থ, ক্রুড অয়েল, তারপরে লোহা, যা কিছু খনিজ, সেটাকে বোঝায়। তো আমরা খুব নতুন করে খনিজ, কিছুদিন আগেই একটা পাওয়া গেছে যে ইন্ডিয়াতে স্বর্ণ খনি আবিষ্কার হয়েছে। ইট উইল টেক টাইম, কারণ কি যে কোনো জিনিসই অনেক সময় ধরে করার যে কথা, সেটা কিন্তু শনিদেবের। আচ্ছা, এছাড়া সমুদ্রের একদম একদম তলার যে অংশ, সেই অংশটার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যাবে যে কিছু ভেতরের একেবারে অনেক পুরনো কোনো কিছু বেরিয়ে আসছে।
আর্থ ক্রাস্ট, যেটা হতে পারে ভূমিকম্প, হতে পারে সমুদ্রের স্থলভাগে, মানে একদম নিচের তলভাগে আর্থকোয়েক হতে পারে, এরকম ধরনের অনেক কিছু ঘটনা ঘটতে পারে। এবার আসি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই বক্রতা কিভাবে আমরা নেব, কারণ এই বক্রতার সাথে আরেকটা জিনিসও হয়ে গেছে, সেটা হলো ঠিক এই মুহূর্তে বৃহস্পতি দগ্ধ। তো বৃহস্পতির দগ্ধ হওয়ায় জীবের ওপর, অর্থাৎ আমাদের যে জীবনের ওপরে কিছু ইম্প্যাক্ট পড়বে। মেষ রাশির 12th হাউসে শনিদেব বক্রী এবং 4th হাউসে হচ্ছে বৃহস্পতি দগ্ধ। তো মেষ রাশির ক্ষেত্রে 4, 8 এবং 12, মানে অষ্টম ভাগ বিশেষভাবে এর ইম্প্যাক্ট ফেলবে। সেই কারণে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরুন যেটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি, সেখান থেকে যে আপনার সুযোগ সুবিধা আসতে চলছিল, অর্থাৎ অর্থ যা কিছু আসতে যাচ্ছিল, সেইখানে কিন্তু কিছু বাধা আসতে পারে। তো এই 138 দিনের বক্রতা একটু ডিলে করতে পারে, সেটা একটু চিন্তা ভাবনা করতে হবে। বা যদি হঠাৎ করে কোনো প্রপার্টি সেল করার ব্যাপার থাকে, সেটা একটু বাধাগ্রস্ত হবে। হারিডলি কিছু করবেন না, তাড়াহুড়ো করে কিছু করবেন না। অতিচারী বৃহস্পতি তুঙ্গি অবস্থাতে দগ্ধ হচ্ছে। একদিক দিয়ে ভালো, সেটা হচ্ছে এই কারণেই ভালো যে সূর্যদেব এখানে আছেন বলেই দগ্ধ হচ্ছেন, এবং সূর্যদেবের পঞ্চম স্থান, মানে মেষ রাশির ক্ষেত্রে অষ্টম স্থান, সেইখানে কিছু সৃষ্টির ব্যাপার এমন হতে পারে যে আপনার অ্যানসেস্ট্রাল যে, মানে যেটা প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিতে আপনি হয়তো এই মুহূর্তে সেল করতে না পেরে অন্য কোনো কিছু করবেন, সেই চিন্তা ভাবনাও আসতে পারে। একটা বাধা আসার পরে, একটা স্টে ব্যাক হয়ে যাওয়ার পরে একটা নতুন কিছু ওই জায়গাতে সৃষ্টি করার চিন্তাটাও আসতে পারে। এর পরের যেটা বলার সেটা হচ্ছে যে শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনার নবম স্থানে, অর্থাৎ যদি কোনো বিদেশ ভ্রমণ বা এরকম কিছু থেকে থাকে, শিডিউল করা থাকে, তো সেটাতে কিছু ডিলে হতে পারে, ভিসা টিসা প্রবলেম হতে পারে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার ফ্যামিলি এবং মা বা মাতৃস্থানীয় তাদের শরীরের ওপরে কিছু ইম্প্যাক্ট আসতে পারে, একটু খেয়াল রাখুন। এরপরে বৃষ রাশির ক্ষেত্রে এটা 11th হাউসে হচ্ছে। 11th হাউসে শনিদেব বক্রী এবং 3rd হাউসে আসছে বৃহস্পতির এই ইম্প্যাক্টটা পড়ছে, সূর্যদেব সেই জায়গাতে রয়েছে। তো ডিপেন্ডিং অন, মানে এটা তো আবারও আমি বলছি, এটা তো জেনারেল আলোচনাটা, একেবারেই পুরোপুরি জেনারেল। তো এই জায়গাতে ঠিক এই ঘরে, অর্থাৎ মীন রাশিতে বা কর্কট রাশিতে বা বৃশ্চিক রাশিতে, প্রত্যেকটা লগ্ন বা রাশি চার্টে আপনাদের যদি কোনো গ্রহ থেকে থাকে, সেই গ্রহের কারক অনুযায়ী এর ইম্প্যাক্ট পড়বে। সুতরাং যেটা বলছি সেটাই যে ইম্প্যাক্ট হবে তা নয়, অন্য কিছু হতে পারে। যেমন আপনার বিদেশ যাওয়াটা আটকে যেতে পারে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোথাও একটা বাধা আসতে পারে। আবার হায়ার স্টাডিজে আপনি যে সাবজেক্ট চুজ করলেন, বৃষরাশির ক্ষেত্রে বলছি, যে সাবজেক্ট চুজ করলেন সেই সাবজেক্টটা চেঞ্জ করে অন্য কোনো সাবজেক্টও নিতে পারেন। একটা লাইট থ্রো করা হচ্ছে, এবং আপনার যে ব্লেসিংস, সেই ব্লেসিংসটা কিছুটা অকার্যকর হওয়াতে আপনি হয়তো
মেন্টালি মানে একটু অসুবিধার মধ্যে পড়ছেন, কিন্তু হয়তো অন্য কোনো পথ দিয়ে আপনার হায়ার স্টাডিজের রাস্তা খুলছে। আর আবারও বলছি, অতিচারী বৃহস্পতি যখন দগ্ধ হয়ে যায় তখন একটু তাড়াহুড়োতে আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি এবং তার ইম্প্যাক্টটা কিন্তু পড়তে পারে। তো সেই ব্যাপারে আমি বারবার করে মানে সাবধান হওয়ার কথা বলছি। আপনাদেরও যেটা সপ্তম ঘরটা ইম্প্যাক্টফুল হচ্ছে। সপ্তম ঘর মানে হচ্ছে, ধরুন আপনার স্পাউস, আপনার পার্টনার, বা আপনি আপনার যদি ব্যবসা করেন তো আপনার ব্যবসার ক্ষেত্রে যে আপনার ক্লায়েন্টস, তারা কিন্তু ডিস্যাটিসফাইড হতে পারে। সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। মিথুন রাশি, আসুন, এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, তো আমি মিথুন রাশির পর থেকে বাকিটা আলোচনা ঘরে করছি। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির 10th হাউসে শনিদেব বক্রী হচ্ছেন এবং 2nd হাউসে জুপিটার দগ্ধ। তো এই অবস্থায় আপনাদের 6th হাউস অ্যাক্টিভেটেড হয়ে থাকছে। 6th হাউস আমাদের শরীরের রোগ, ঋণ, রিপু এইসব নিয়ে, এইগুলো ব্যাপারে অ্যাক্টিভেটেড হয়ে থাকবে। যদি কোনো বিনিয়োগ করেন এই সময়তে, লোন বা বিনিয়োগ দুটোর ক্ষেত্রেই খুব ভেবে করবেন। এক হচ্ছে লোন নেওয়া সত্যি দরকার আছে কি না সেটা কিন্তু ভেবে নেবেন, এবং দ্বিতীয় হচ্ছে যে কোন সম্পত্তিতে বা কোন বিষয়ে বিনিয়োগ করবেন সেটাও এই সময়তে কিন্তু অনেক বিচার বিবেচনা করে করবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, পরিবারের ক্ষেত্রে যেহেতু আপনাদের 4th হাউস মানে মানসিক শান্তি, পারিবারিক শান্তি, সুখ শান্তি বা মা, এই জায়গাতে, এই দিকগুলোতে শনিদেবের দৃষ্টি পড়বে, বক্র দৃষ্টি পড়বে। তো সুতরাং এই জায়গায় ধন সম্পত্তি বা পরিবারের প্রতি হেলাফেলা করা বন্ধ রাখবেন। একটু সাবধানে দেখাশোনা করবেন বাড়ির বিষয়ে। হঠাৎ করে কোনো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, এইগুলো দিকেও একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ জেমিনাই হচ্ছে বুধের রাশি এবং শনিদেব রেবতী, যেটি বুধের নক্ষত্র, সেখানেই বক্রী হচ্ছে। তো সেই কারণে যে জেমিনাইয়ের বা মিথুন রাশির ওপরে এর ইম্প্যাক্টটা কিন্তু পড়তে পারে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। কর্কট রাশি বা ক্যান্সারের ক্ষেত্রে 9th হাউসে শনিদেব বক্রী হচ্ছেন এবং আপনাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্নে বা রাশিতে জুপিটার দগ্ধ হচ্ছে। জুপিটার চন্দ্রের ক্ষেত্রে এসে দগ্ধ হচ্ছে এবং এই জায়গাতে রবির আগমন ঘটেছে। রবির আগমন ঘটার জন্যই দগ্ধ হচ্ছে। তো সুতরাং চন্দ্রের রাশিতে জুপিটার এবং রবির আগমন, এমনিতেই এটা একটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা গোচর, অর্থাৎ শিব এবং শক্তির যে মিলন এবং তাইতে জনজীবনের যে অহংকার বা যে দম্ভ, তার মানে দহন, এই জায়গাটা আসছে। তো সেই কারণে এই জায়গাটায় মানে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এই গোচর বিশেষ বিশেষ মানে ইম্পর্ট্যান্ট। আপনি যদি এখন এই সময়তে যারা মন্ত্র সাধনায়
দিকে এগোচ্ছেন বা মন্ত্র সাধনার কথা ভাবছেন বা গুরুর যে দীক্ষা নেওয়ার কথা ভাবছেন, করতে পারেন। এটা খুব ভালো সময়। সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন, এবং যদি আপনি কোনো ক্রিয়েটিভ জায়গাতে থাকেন বা ক্রিয়েটিভ পার্ট আপনার প্রফেশন হয়ে থাকে, সেই জায়গাতে কিন্তু খুবই একটা বড় মানে সুযোগ আসার চান্স আছে। আপনার আত্মবিশ্বাস কিন্তু এই সময়তে একটু হলেও মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা একটু হলেও কিন্তু ডাউন থাকবে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হয় মহাদেবের নাম করে বা সূর্য দেবকে জল দিয়ে আপনি ডিসিশান নিতে পারেন, সেটা হয়তো আপনাদের ক্ষেত্রে বিশেষ ভালো হবে। এই সময় আপনাদের কোনো পাহাড়ে বেড়াতে যাওয়ার সুযোগটাও আসতে পারে। সিংহ রাশির 8th হাউস, স্যাটার্ন মানে শনির বক্রতা আসছে, সেই জন্য আপনার সেকেন্ড পরিবার, আপনার সন্তান এবং আপনার চাকরি মানে কর্মক্ষেত্র, এই তিনটে জায়গাতে এফেক্ট আসতে পারে। এবং যেহেতু আপনাদের দ্বাদশভাবে চন্দ্র বৃহস্পতি দগ্ধ হচ্ছে, সুতরাং আপনার হার্ট রিলেটেড সমস্যা, চেস্ট এরিয়ার কোনো মানে কনজেশন, এগুলো আসতে পারে ডিপেন্ডিং অন আপনার কোন গ্রহ এই জায়গাতে রয়েছে। 4th হাউসে আপনার রোগের জায়গাতে আপনার, এবং 8th হাউস বিশেষভাবে অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে। মানসিক শান্তি এই সময়তে একটু হলেও বিঘ্নিত হবে, এবং আপনি যদি কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, স্বাস্থ্য বা সুনামের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো আনওয়ান্টেড এক্সপেন্ডিচার সেটাও কিন্তু আসতে পারে, যে খরচের দিকটায় একটু বিচার বিবেচনা করতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে 7th হাউসে যেহেতু শনিদেব বক্রী হচ্ছেন, সুতরাং আপনার ইমেজ বা আপনার শরীরের দিকে, আপনার হার্ট চেস্ট এরিয়ার দিকে বিশেষভাবে নজর রাখবেন এই সময়তে। বেড়ানোর সুযোগ আসতে পারে এই 27শে জুলাই থেকে 11th ডিসেম্বর পর্যন্ত এই সময়টাতে কিন্তু বেড়ানোর সুযোগ আপনার আসতে পারে। আপনি কোনো পাহাড় বা কোনো মন্দির, যেখানে গিয়ে আপনি হয়তো নিজের এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারবেন এই সময়টায়। আপনার পরাক্রম এই সময়টাতে একটু হলেও ডাউন থাকতে পারে। সামাজিক নেটওয়ার্ক বাড়তে পারে, এবং যেহেতু আপনাদের 11th হাউসে জুপিটার দগ্ধ হচ্ছে, সামাজিক যে নেটওয়ার্ক বাড়বে সেখানে কিন্তু কিছু মানে মেন ব্যাপার হচ্ছে যে নেটওয়ার্ক অনেক সময় আমাদের থাকে, কিন্তু সেইখানে আমাদের যে দম্ভ বা আমাদের যে ইগো, সেইটা কিন্তু কিল হতে পারে, মানে ইগো কিন্তু কোনোভাবে এফেক্টেড হতে পারে, কালিমা লিপ্ত হওয়ার চান্সটা কিন্তু রয়েছে। তুলা রাশি, তুলা লগ্নের 6ষ্ঠ হাউসে শনিদেব বক্রী এবং 10ম হাউস মানে 10th হাউসে জুপিটার দগ্ধ। 10th হাউসে সূর্যের অবস্থান কিন্তু আপনাকে অনেক ওপরে রাইজ করাতে দিতে পারে, কিন্তু সেখানে দহন থাকবে। কিসের দহন? দহন হচ্ছে আপনার ইগো। আপনি যে অনেক বেশি কাজ করতে পারেন, এই যে আপনার ইগো, এই যে আপনার অহংকার, এই অহংকারটাকে মারতে হবে।
এবং যদি আপনি এই অহংকারকে দগ্ধ করতে পারেন, তাহলে আপনার কিন্তু এই সময়তে একটা প্রমোশন আসতেই পারে। স্করপিও বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে শনিদেব বক্র এবং নবমভাবে জুপিটার কম্বাস্ট, এবং এই জায়গাতে সূর্যের উপস্থিতি। আপনি এখন মানে মেন ব্যাপার হচ্ছে আপনার নিজের দিকে ফোকাস পড়ছে। আপনি নিজের দিকে ফোকাস, নিজের যত্ন নিন, নিজের ব্যাপারে, নিজের শরীরের এবং নিজের ইমেজের ব্যাপারে অনেক বেশি যত্নবান হবেন। আপনার ভেতরে যে ডিপ থিঙ্কিং করার ক্ষমতা বা ক্রিয়েটিভ পার্ট যে পোর্শনটায়, সেই জায়গাটায় কিন্তু ভালো উন্নতির জায়গা। কিন্তু সন্তানের দিক থেকে কোনো চিন্তার ব্যাপার আসতে পারে এবং উচ্চশিক্ষা বা বিদেশ ভ্রমণে বাধা আসতে পারে কোনোভাবে। এই বাধা বা বা ডিলে হতে পারে। মানে মেন ব্যাপার হচ্ছে বাধা মানে হয়তো কোনোভাবে কাগজপত্রের ব্যাপার, পেপার্স, হয়তো ভিসা টিজা ইত্যাদি নিয়ে কোনো দেরি হতে পারে। স্যাজিটেরিয়ানদের জন্য 4th হাউসে স্যাটার্নের এই রেট্রো হওয়া আপনার লগ্নকে, মানে আপনার শরীর এবং আপনার ইমেজের দিকে বিশেষভাবে নজর দিতে বলছেন। স্যাটার্ন তো এই সময়তে রিথিঙ্ক বা রিঅ্যালাইনমেন্ট বা রিস্ট্রাকচারের কথা বলছে। তো সুতরাং খুব ভালোভাবে আপনি আপনার পরবর্তী যে কেরিয়ার অপশন বা কেরিয়ারের আর কি উন্নতি এবং নিজের কী ধরনের উন্নতি করলে নিজের যে ব্যক্তিত্ব, আপনার যে অ্যাটিটিউড, যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এইটার ব্যাপারে একটুখানি নজর দেবেন। কারণ শনিদেবের দৃষ্টি এই জায়গায় পড়েছে এবং কঠোর দৃষ্টি এই জায়গায় পড়েছে। তো সেই জন্য এই ব্যাপারে বিষয়ে বিশেষ নজর রাখবেন। আপনাদের অষ্টমভাবে জুপিটার যেহেতু কম্বাস্ট হচ্ছে, তো পরিবারের কোনো বয়স্ক কোনো সদস্যের দিকে বিশেষ নজর রাখবেন। আপনার হার্ট চেস্ট এরিয়াকে ভালো, মানে যত্ন রাখবেন। এবং বিদেশ থেকে আপনাদের কোনো লাভ বা কোনো যোগাযোগ আসতে পারে, যেখানে আপনাকে হয়তো হঠাৎ করেই বিদেশ যেতে হতে পারে। মকর রাশি, মকর লগ্নের একেবারেই মানে 3rd হাউসে স্যাটার্নের রেট্রো, এবং যদি ভালোভাবে সেই স্যাটার্নকে দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাবে যে এটি কিন্তু আপনার লগ্নের ওপর দিয়েই এর নবাংশ যাচ্ছে। তো নবাংশ যেহেতু আপনার লগ্নের ওপর দিয়ে যাচ্ছে, তো আপনার নিজের কথা ভাবার এবং নিজের দিকে নজর দেওয়ার সময় এসে গেছে। আপনাকে অনেক ভালো করে ডিপ থিঙ্ক করে আপনাকে এগোতে হবে এবং আপনার ইগোকে কিল করতে হবে। সব থেকে বড় যেটা, যে আপনার যে দম্ভ, যে অহংকার, যে আপনি খুব ভালো কর্মঠ, আপনি ভীষণ ভালোভাবে কাজ করতে পারেন, এই যে আপনার অহংকার, এই অহংকারকে কিন্তু কিল করতে হবে। এবং যদি আপনি সেটা করতে পারেন তাহলে খুব খুব শীঘ্রই আপনার জীবনে উন্নতি আসছে। তবে একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে আপনার যে বন্ধুবান্ধব সার্কেল, সেই জায়গাতে কিন্তু কিছু কাটশট হতে চলেছে। জীবনসঙ্গীকে প্রাধান্য দেওয়ার সময় এসেছে এবং আপনি যদি এখনও যদি জীবনসঙ্গীকে প্রাধান্য না দেন, এই আপনার অহংকারের ফলে যে পতনের শুরু কিন্তু এই সময় থেকেই শুরু হবে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নর 2nd হাউসে শনিদেব বক্রী হচ্ছেন, কিন্তু তার দ্বাদশভাবেই তার প্রথম এফেক্টটা পড়বে। অর্থাৎ নিজের শরীরের যত্ন নেবেন এবং ইগোকে কিল করবেন। ইগো কিল করাটা ভীষণ জরুরি। আর যেটা
বিশেষ বলার, সেটা হচ্ছে যে আপনার স্পাউসের দিকে নজর দিন, তার শরীরের দিকে নজর দেবেন, এটা বিশেষ দরকার। আপনি কিন্তু এই সময় স্ট্যাটাস পেতে পারেন। আপনার প্রতিদিনের যে কাজ, প্রতিদিনের যে দৈনন্দিন কাজ, সেই দিকে একটু কিছু মানে পরিবর্তন করতে হবে। অলসতা এই সময়তে ভীষণভাবে জড়িয়ে ধরবে, কারণ 11th হাউসেই মানে কুম্ভ রাশিতেই কিন্তু এখন রাহুদেবের বিচরণ চলছে। তো শনি এবং রাহুদেবের প্রভাবে এই সময় সব থেকে বেশি আলস্য আসতে পারে, সুতরাং আলস্যকে বর্জন করুন, করে একটা ডেলি রুটিন তৈরি করুন। মীন রাশি লগ্নের ক্ষেত্রে আপনাদের তো লগ্নেই এই গোচর চলছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটা ভালো ভ্রমণের যোগ আসছে। এই সময় ভাগ্য আপনাকে মানে ভ্রমণে যে ভাগ্য উন্নতি যেটাকে বলে সেটা আসতে পারে, পড়াশোনায় মন লাগবে, এবং প্রেম বা সন্তানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন। যেমন মানে এটা প্রেমের ক্ষেত্রেও যেমন শুভ, তেমনি সন্তানের ব্যাপারে যদি কোনো ডিসিশন নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, এটা কিন্তু এই সময় আপনি নিতে পারবেন। অবশ্যই পঞ্চম হাউসে যেহেতু জুপিটার দগ্ধ হয়ে রয়েছে এবং সূর্যদেব নিজে পঞ্চম হাউসে রয়েছেন, সুতরাং সন্তানের ব্যাপারে ডিসিশন আপনি যেটা নেবেন সেইটা কিন্তু মানে আলটিমেটলি আপনার সন্তানের জন্য ভালো হবে। তো সুতরাং সেটা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে সন্তানের বিষয়ে ডিসিশন নেবেন। এই 12টি রাশি বা লগ্নের ক্ষেত্রে একসাথে শনিদেবের বক্রতা এবং জুপিটারের দগ্ধতা, জুপিটার দগ্ধ হচ্ছে কারণ এই জায়গাতে সূর্যদেব এসছে। তো এই একটা মাস বিশেষ করে একটু জনজীবনে মানে প্রত্যেকেই দেখবেন একটু শারীরিকভাবে একটুখানি ডাউন থাকবেন, কিন্তু সূর্যদেবের আগমনে যখন এই দগ্ধতা কেটে যাবে, তো এই জায়গাতে কিন্তু স্পার্ক আসবে, ওই জায়গাটা থেকেই কিন্তু একটা নতুন মানে দিশা আপনার মানে দেখা যাবে। তো এবং শনিদেব যাদের ছকে স্যাটার্ন রেট্রো বা জুপিটার রেট্রো আছে, সেই তাদের ছকে কিন্তু সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়বে এই ধরনের। জুপিটার যখনই দগ্ধ হয় তখনই কিন্তু যে কোনো ব্যাপারের যে অহংকার, যে যে ভাবে আপনাদের ছকে যে ঘরে জুপিটার রয়েছে বা যে ব্যাপারে আপনার ভেতরে একটা অহংকার, একটা দম্ভ থাকে, তো এই সময়টাতে কিন্তু সেই দম্ভ থেকে আপনার পতন হতে পারে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। সুতরাং সবটাই যা কিছু আমরা অর্জন করি সবটাই ঈশ্বরের কৃপা, এবং অবশ্যই আমাদের পরাক্রম সেখানে কাজ করে, এবং ঈশ্বর না চাইলে সেই জায়গাতে আমার হাজার পরাক্রমও কিন্তু কোথাও এসে পৌঁছতে পারে না। এইটা মাথায় রেখে এগোবেন সব 138 দিন, এবং এই এক মাসের 14ই অগস্টের পরে জনজীবনের বা শারীরিক বা এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং শনিদেব বা মানে এই যে সূর্যের দগ্ধতা মানে জুপিটারের যে দগ্ধতা, এটা কিন্তু প্রতি বছরেই আসে, সুতরাং ভয়ের কোনো ব্যাপার কিছু কিন্তু নেই। কিন্তু আরেকবার রিথিঙ্কিং বা রিস্ট্রাকচারিং, আমরা অনেক সময় হয় না এগিয়ে যাই কিন্তু খেয়াল করি না, জানি আমি পারবো, এরকম একটা থাকে। তো সেই জায়গাতে আবারও আমাদেরকে লুক ব্যাক করতে মানে শেখাচ্ছেন, এবং আমাদের আবার করেই সেটাকে রিথিঙ্ক করা বা রিসেট করা, কোথাও যদি ভুল হয়ে থাকে, কোনো ভুলভাবেই এগিয়ে যাচ্ছি, সেটাকে কিন্তু রিসেট করার কথা বলা হচ্ছে। তো অনেক ধন্যবাদ সকলকে। আমার এই চ্যানেলটিকে মানে আমার এই পোস্টটিকে যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন,
কমেন্ট করুন, কোনো বিষয়ে কিছু জানতে হলে কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি ইন্ডিভিজুয়ালি কোনো মানে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কনসালটেশন করি না, কিন্তু অবশ্যই কেউ যদি মানে আমাকে মেসেজ করেন তাহলে আমি সেই ব্যাপারে তাকে কিছুটা দিশা দেখাতে পারবো এবং অবশ্যই তাতে আপনাদের উপকার হবে। এইটুকু বলে আমি আজকের মতন শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।